নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। সবে দুর্গাপূজা কেটেছে, আর চারিপাশে এবারে যা আবহাওয়া সেই অনুযায়ী দুর্গাপূজার এনজয়মেন্টটা ফিকে হয়ে গেল। চতুর্দিকে এত মানুষ এত রকমভাবে প্রতিবাদ করছে। যাই হোক, আমাদের গল্প বলা, গল্প শোনার পর্বটা এগিয়ে নিয়ে যাই। আজকে আমাদের প্রত্যেকেরই তো একটা ক্ষমতার গণ্ডি আছে। সেই ক্ষমতার গণ্ডির ভেতরে থেকে আমরা কিছু কিছু কাজ করতে পারি, কিছু কিছু পারি না। সেটা যে কোনো রকমের ক্ষমতা হতে পারে। আর কোনো মানুষ যখন তার বিবেক দংশনের কারণে নিজের ক্ষমতাকে অতিক্রম করে কোনো বড় ফানুস ফোলায়, আর সেই ফানুসের দম না ধরতে পেরে যখন দুম করে হয় ফেটে যায়, নয় চুপসে উবে যায়, সেই রকম একটা ঘটনার একটা মানুষের গল্প আজকে খোলা মনেতে। বনফুলের গণেশ। গল্পটি আপনার কাছে মনে হাস্য অথবা করুণ কী রস উদ্রিক্ত করিবে তা আপনার মনের ওপর নির্ভর করে। গল্পটি বলি। গল্পটি এই গণেশের গল্প। গণেশ নিতান্তই সাধারণ মানুষ। তাহার সামান্য যা বিশেষত্ব তাহা তাহার চেহারায়। রগের শিরাগুলি স্ফীত, চক্ষু দুইটি বহুর্মুখী। দেখিলেই মনে হয় লোকটা যেন দম বন্ধ করিয়া রহিয়াছে। গ্রীবা বলিয়া কোনো অঙ্গই নাই যেন। ধরের ওপর প্রকাণ্ড মাথাটি বসানো। এই গণেশ একবার অসুখে পড়িয়াছিল। জ্বর নয়, হঠাৎ মাথা ঘুরিয়া পড়িয়া গিয়াছিল। 10 ক্রোশ দূরবর্তী শহর হইতে বড় ডাক্তার আসিয়াছিলেন এবং যন্ত্রের সাহায্যে গণেশের রক্তের চাপ পরীক্ষা করিয়া চমৎকৃত হইয়াছিলেন। বলিয়াছিলেন, এত অল্প বয়সে এত বেশি ব্লাড প্রেশার তিনি আর কখনো দেখেন নাই। বহুদর্শী ডাক্তারবাবুর উপদেশ অনুসারে নানারূপ পথ্য সেবন করিয়া গণেশ সে যাত্রা প্রাণে বাঁচিল বটে, কিন্তু জেরবার হইয়া গেল। তরুণী ভার্যা বিভাবতীর বালা জোড়াটি পর্যন্ত বিক্রয় করিতে হইল। এইখানেই গল্পের শুরু। সুস্থ হইয়াও গণেশ কেমন যেন অসুস্থ বোধ করিতে লাগিল। ঔষধ পথ্যের গুণে সাময়িকভাবে রক্তের চাপ কিছুটা কমিয়া থাকে, কিন্তু বিভাবতীর হাতের পানে চাহিলে বুকের ভিতরটা হু হু করিয়া ওঠে। রক্তের চাপও হু হু করিয়া বাড়িয়া যায়। গরিব গণেশের পক্ষে মূল্যবান ডাক্তারবাবুর পুনরায় নাগাল পাওয়া অথবা তাহার মূল্যবান উপদেশ বরাবর অনুসরণ করা কোনোটাই সম্ভবপর নয়। সুতরাং বর্ধিত রক্তচাপ অবস্থাতেই তাহার দিন কাটিতে লাগিল। এইভাবেই চলিতেছিল। এমন সময় একদিন একটা কাণ্ড হইয়া গেল। কাণ্ড এমন কিছু নয়, কিন্তু গণেশের চক্ষে তাহা শুধু কাণ্ড নয়, প্রকাণ্ড বলিয়াই মনে হইল। গণেশ প্রত্যহ প্রাতঃকালে কাজে বাহির হইয়া যায়। পাশের গ্রামে আঢিট্টের কাপড়ের দোকানে সে কাজ করে। ফেরে রাত্রির 10টা-11টা। বিভাবতী বাড়িতে একাই থাকেন, কারণ গণেশের 3 কুলে কেহই নাই। একদিন রাত্রে গণেশকে ভাত দিতে দিতে বিভাবতী বলিল, আজ দাদা এসেছিল। ও তাই নাকি? তা ধরে রাখলে না কেন? আমার সঙ্গে দেখাটা হতো। বললাম তো কত করে, রইল না কিছুতেই। জরুরি কাজ আছে নাকি কি একটা, তাই চলে গেল। গণেশ নীরবে কয়েক গ্রাস ভাত মুখে পুরিল। কি গল্প হলো? এই সব আর কি। একটু থামিয়া মুচকি হাসিয়া বিভাবতী বলিল, আমার বালা জোড়ার কথা জিজ্ঞেস করছিল।
গণেশের চোখ দুইটা যেন আরও খানিকটা বাহির হইয়া আসিল। কি জিজ্ঞেস করছিল? বলছিল, হাত খালি কেন? বালাজোড়া কি হলো? কি বললে তুমি? বললাম, ভেঙে আবার গড়াতে দিয়েছি, নতুন প্যাটার্নের। ভাতের গ্রাসটা মুখে পুড়িয়া গণেশ চিবাইতে লাগিল। তাহার রগের শিরাগুলাও আরও যেন ফুলিয়া উঠিল। মিছে কথা বলতে গেলে কেন? সত্যি কথা বললেই পারতে। আমার লজ্জা করল। একটু থামিয়া বিভাবতী আবার বলিল, বাপের বাড়ির লোকের কাছে ছোট হতে যাব কেন? গড়িয়ে নিলেই হবেক্ষণ পরে। গণেশ নীরব। মুচকি হাসিয়া বিভাবতী বলিল, আর একটু ডাল দিই? দাও। ষোড়শী পত্নী বিভাবতীর পানে চাহিয়া গণেশের মনে সহসা কেমন যেন একটু মাধুর্য সঞ্চার হইল। উচ্ছ্বসিত কণ্ঠে কহিল, চচ্চড়িও দাও একটু, বেশ হয়েছে চচ্চড়িটা। বিভাবতী চচ্চড়ি দিল। গণেশ নীরবে ডাটাগুলি চিবাইতে লাগিল। আর ভাত দেব? না। দুধ গরম করে আনি? বিভাবতী পাশের ঘরে গেল। ঘরের গরুটি আছে, তাই গণেশ দুধটুকু খাইতে পায়। দুধ কিনিয়া খাইবার সামর্থ্য তাহার নাই। খানিকক্ষণ পরে বিভাবতী দুধের বাটি লইয়া প্রবেশ করিতেই গণেশ বলিল, তা ঠিকই করেছ তুমি, গড়িয়ে নিলেই হবেক্ষণ পরে। তাহার পর হাত চাটিতে চাটিতে বলিল, ওদের কাছে ছোট হতে যাব কেন? ঠিক। তাহার পর বিভাবতীর খালি হাতের পানে আর চোখে একবার চাহিয়া দেখিয়া জলের গ্লাসটা তুলিয়া চুকচুক করি সমস্ত জলটা খাইয়া ফেলিল। মাসখানেক কাটিল। সেদিন কৃষ্ণপক্ষ। একটু রাত করিয়াই চাঁদ উঠিয়াছে। পূর্ব দিগন্তে একটা নীরব সমারোহ পড়িয়া গিয়াছে। যে মেঘগুলি এতক্ষণে অন্ধকারে অদৃশ্য ছিল, জ্যোৎস্নালোকে তাহারা অপরূপ দৃশ্য হইয়া উঠিতেছে। বকুল গাছের ফাঁক দিয়া একফারি জ্যোৎস্না গণেশের বিছানাতেও আসিয়া পড়িয়াছে। বিভাবতী ও গণেশ পাশাপাশি শুইয়া গল্প করিতেছে। তুচ্ছ গল্প, পাড়ার এর ওর তার কথা। হঠাৎ বিভাবতী বলিল, মিত্তিরদের নতুন বউ বালা গড়িয়েছে, নতুন বালা, আজ দেখতে গেছলাম। কি চমৎকার গড়েছে বিধুশেখরা, যেমন পালিশ তেমনি গড়ন, দেখলে চোখ ঝলসে যায় একেবারে। ও তাই নাকি? গণেশের রগের শিরাগুলি ক্রমশ ফুলিয়া উঠিতে লাগিল। হ্যাঁ, শিমুল কাটা প্যাটার্ন। সে আবার কীরকম? সে চমৎকার, শিমুল কাটার মতো কাটা কাটা দেওয়া। ও, পালিশ চমৎকার খোলে। গণেশ চুপ করিয়া রহিল। একটু পরে বিভাবতী বলিল, একটা বিপদও আছে কিন্তু বাপু, কাটাগুলোর যা ধার, কাপড় চোপড় ছিঁড়ে যেতে পারে। গণেশ এবারও কিছু বলিল না। একটা দমকা বাতাস ঘরে ঢুকিয়া বকুল ফুলের গন্ধে সমস্ত ঘরটা ভরিয়া দিয়া গেল। ঘুমুলে নাকি? হ্যাঁ, ঘুম পাচ্ছে। গণেশ পাশ ফিরিয়া শুইল, কিন্তু ঘুমাইল না। নীরবে চোখ বুজিয়া অনেকক্ষণ পড়িয়া রহিল। তাহার পর হঠাৎ কখন এক সময় ঘুমাইয়া পড়িল। স্বপ্ন দেখিল যেন সে বিভাবতীকে শিমুল কাঁটা বালা গড়াইয়া দিয়াছে। শুধু তাহাই নয়, তাহাকে লইয়া সে যেন শ্বশুর বাড়ি গিয়াছে। বিভাবতী তাহার দাদাকে যেন বালা দেখাইয়া বলিতেছে, দেখো তো দাদা, এই প্যাটার্নটা সুন্দর নয়? পরদিন
সে বিধু স্যাকরার সহিত দেখা করিল। শিমুল কাটা বালা গড়াতে কত পড়বে হে বিধু? কত ভরির হবে যাতে ভালো হয়? ভালো করে গড়তে গেলে 200 টাকা পড়বে। 200? গণেশের রগের শিরাগুলি দপদপ করিয়া উঠিল। কয়েকদিন কাটিল। অবশেষে অনেক ইতস্তত করিয়া মনিব দিগম্বর আড্ডের নিকট সে কথাটি পাড়িল। আমাকে 102 টাকা ধার দিতে হবে। টাকমাথা বেটে দিগম্বর আড্ড তাহার কথা শুনিয়াই তাহার যেমন অভ্যাস তেমনি চশমা খুলিয়া ফেলিলেন এবং ঘাড় হেঁট করিয়া কোচার কাপড় দিয়া কাজগুলি পরিষ্কার করিতে লাগিলেন। গণেশ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। চশমা পরিধান করিয়া দিগম্বর গণেশের মুখের দিকে তাকাইলেন। ধার তোমাকে? আগে হ্যাঁ। কি করবে অত টাকা নিয়ে? জরুরি দরকার আছে। না হয় আছে বুঝলাম, কিন্তু সুদবে কি করে? মাইনে থেকে প্রতি মাসে কাটিয়ে দেব। মাইনেতে পাও মাত্র 10টি টাকা, তার থেকে আর কত কাটাবে তুমি? পাগল না খেপা? ইহা সত্য কথা। গণেশ চুপ করিয়া রহিল। গয়না টয়না যদি বন্ধক রাখতে পারো তো কিছু দিতে পারি। খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া গণেশ কাজে চলিয়া গেল। পুনরায় একদিন বিভাবতীর দাদা আসিয়া উপস্থিত। গণেশ তখন বাড়িতে ছিল। নেমন্তন্ন করতে এলুম, সুবীর বিয়ে। কবে? মাঝে 10টা দিন আছে। সুবি বিভাবতীর ছোট বোন। যেও, কিন্তু না গেলে মা দুঃখিত হবে বড্ড। গাড়ি একটা ভাড়া করে যেও। সেখান থেকে পাঠানোর বড় হাঙ্গামা। ভাড়া দিয়ে দেব আমি। আচ্ছা। খানিকক্ষণ বসিয়া তামাক খাইয়া এবং বিবাহ বিষয়ে গল্প স্বল্প করিয়া বিভাবতীর দাদা চলিয়া গেল। থাকিতে পারিল না, কারণ নিমন্ত্রণ উপলক্ষে তাহাকে আরও কয়েক স্থানে যাইতে হইবে। বিভাবতী বলিল, আমি যাইব না, গেলেই মা বালার কথা জিজ্ঞেস করবেন। গণেশ চুপ করিয়া রহিল। যথাসময়ে বিবাহের দিন আসিল। অসুখের ছুতা করিয়া বিভাবতী গেল না। মাসখানেক পরে হঠাৎ বিভাবতী একদিন রাত্রে বলিল, একটা জিনিস দেখবে? কি? বিভাবতী একজোড়া বালা বাহির করিয়া দেখাইল। একজোড়া শিমুল কাটা বালা। কোথায় পেলে তুমি? যেখানেই পাই না কেন। কেমন দেখতে, ভালো নয়? চমৎকার। মিত্তিরদের বুঝি? হ্যাঁ, তোমাকে দেখাতে এনেছি। আমাদের দুজনের হাতের মাপও এক। এই দেখো। আশ্চর্য কিন্তু। বিভাবতী বালা দুটি হাতে পড়িয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতে লাগিল। বিস্ফারিত চক্ষু গণেশ দেখিতে লাগিল। কাঁটাগুলো বড্ড ধার নয়? চমৎকার। তাহার পরদিন গণেশ দোকানে কাজ করিতেছিল। এমন সময় বিধু স্যাকরা আসিয়া উপস্থিত। দিগম্বর আড্ডের পুত্রবধূর জন্য একজোড়া শিমুল কাটা বালা গড়িতে হইবে, তাহারই বায়না লইতে আসিয়াছে। দিগম্বর আড্ডের পুত্রবধূর গহনার অভাব নাই। 2 সেট গহনা তো বিবাহের সময় দিগম্বর আড্ডি দিয়াছেন। এই বিধুই গড়িয়াছে এবং গণেশ টাকা গনিয়া দিয়াছে। দিগম্বর গদিতে ছিলেন।
বিদুষাকরাকে দেখিবা মাত্র চশমা খুলিয়া মুছিয়া এবং পুনরায় পরিধান করিয়া বলিলেন, বিধু, এসেছ? শোনো, বৌমা ঝোঁক ধরেছে। নতুন ফেসিয়ানের কি এক বালা বেরিয়েছে আজকাল, কি শিমুল কাঁটা নাকি? তাই একজোড়া গড়িয়ে দিতে হবে। দিতেই যখন হবে তখন ভালো করে দেখে শুনে সব নাও, যেন আবার প্যাটার্নের গোলমাল না হয়ে যায়। যাও, ভেতরে যাও তুমি, যাও, ভেতরে যাও তুমি, আমি ঠিক বোঝাতে পারবো না। বিধু ভেতরে চলিয়া গেল। আরও কিছুদিন কাটিল। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয় নাই। বিভাবতী রান্নাঘরে পোস্ত বাটিতেছিল। হঠাৎ গণেশ আসিয়া উপস্থিত। রগের শিরাগুলি খুব ফুলিয়া উঠিয়াছে। চক্ষু দুইটি ঠিকরাইয়া বাহির হইয়া আসিতেছে। বিভাবতী বিস্মিত হইল। এ কি, আজ এত সকাল সকাল যে? শোনো। কি? বালা গড়িয়ে আনলুম, দেখো তো। গণেশের গলার স্বর কাঁপিয়া গেল। বিস্মিত বিভাবতী দেখিল সত্য সত্যই একজোড়া শিমুল কাটা বালা বেগুনি রঙের কাগজে মোড়া রহিয়াছে। আমাকে বলনি তো কিচ্ছু? টাকা পেলে কোথায়? পেলাম যেমন যেমন করে হোক। পড়ে দেখো তুমি। হাতটা ধুয়ে আসি। না, আগে পড়ো। জোর করিয়া পড়াইয়া দিল। বাহ, চমৎকার মানাইয়াছে। গণেশের সমস্ত মুখ হাসিতে ভরিয়া উঠিল। পকেট হইতে একটি শিশি বাহির করিল। ওটা কি? ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার কি হবে? ছেটাবো চারিদিকে, চলো না। বিস্মিত বিভাবতীকে হিড় করিয়া টানিয়া গণেশ ঘরে ঢুকিল। বকুল গাছের ফাঁক দিয়া জ্যোৎস্নার ফালি বিছানায় আসিয়া পড়িয়াছে। বকুল ফুল ও ল্যাভেন্ডারের উগ্র গন্ধে সমস্ত ঘর আমোদিত। গণেশ ও বিভাবতী পাশাপাশি শুইয়া ঘুমাইতেছে। বিভাবতীর হাতে শিমুল কাটা বালা পড়া। উফ উফ! গণেশ ধর্মর করিয়া উঠিয়া বসিল। বিভাবতীরও ঘুম ভাঙিয়া গেল। কি হলো? রগের কাছে লাগলো খুব, তোমার বালার কাঁটায় বোধহয়। এ কি, রক্ত পড়ছে যে, খুব রক্ত পড়ছে। আলোটা জ্বালো তো। বিভাবতী তাড়াতাড়ি উঠিয়া প্রদীপ জ্বালিল। দেখিল ফিনকি দিয়া রক্ত বাহির হইতেছে। বালার কাঁটায় রগের স্ফীত শিরা একটা ফাটিয়া গিয়াছে। তাড়াতাড়ি ন্যাকড়া ছিঁড়িয়া বাঁধিয়া দিল। ন্যাকড়া দেখিতে দেখিতে ভিজিয়া গেল। উঠান হইতে দুর্বাঘাস আনিয়া চিবাইয়া ক্ষতস্থানে লাগাইল। ন্যাকড়ায় রেড়ির তেল ভিজাইয়া পুরু করিয়া পটি দিল। আঙুল দিয়া টিপিয়া ধরিল খানিকক্ষণ। পুরু করিয়া পটি দিল, আঙুল দিয়া টিপিয়া ধরিয়া রাখিল খানিকক্ষণ, ক্ষয়ের গুলিয়া দিল। কোনো ফল হইল না। রক্ত সমানে পড়িতে লাগিল। পরদিন দ্বীপ্রহরে দিগম্বর আড্ড আসিয়া উপস্থিত। সঙ্গে বিধুষাকরা এবং লাল পাগড়ি পুলিশ। গণেশের মাথাতেও একটা লাল পাগড়ি ছিল, কিন্তু অত টকটকে লাল নয়, একটু কালচে গোছের লাল। শিওরে বসিয়া বিভাবতী হাওয়া করিতেছিল। বিধু বলিল, এই যে এই বালা আমার কাছ থেকে চেয়ে নিয়ে এলো আপনার নাম করে, আমিও দিয়ে দিলাম। এতদিনের পুরনো চাকর আপনার, ভাবতেই পারিনি। চোরাই মাল পাওয়া গেল, চোর কি কিন্তু ধরা গেল না। কয়েক মিনিট পূর্বেই গণেশ মারা গিয়াছিল। বিভাবতী বুঝিতে পারে নাই। সে মৃত স্বামীকেই বসিয়া হাওয়া করিতেছিল। কেমন লাগলো গল্পটা?
আমরা অনেক সময় আমাদের কিছু জিনিসের মোহ ছাড়তে পারি না, এবং সেই সমস্ত জিনিসকে রিইনভার্স করবার জন্য আমাদের প্রিয়জনদের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে তার একটা প্রাঞ্জল উদাহরণ। যাই হোক, ঠিক বেঠিক তা আপনারা পাঠকেরা বিচার করুন। এর ভেতরে হাস্যরস না করুণ রস পাচ্ছেন সেটাও আপনারাই ঠিক করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন নিজের প্রিয় মানুষদের সঙ্গে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।